কৃষ্ণপুর নামক গ্রামে যতীন দাস এক ব্যক্তি গাড়ি মেরামত করার এক দোকানে কাজ করত। গ্রামে একমাত্র মেকারি হওয়ার কারণে তার দায়িত্ব ছিল অনেক বেশি, কিন্তু এই কাজটা করতে তার খুব একটা ভালো লাগতো না। সে খুব অল্প সময়ের মধ্যে গ্রামের সব থেকে ধনী ব্যক্তি রূপে পরিচিত হতে চাইতো। এই জন্য যতীন দাস প্রতিদিন লটারি টিকিট কাটতো। তার যেন লটারি টিকিট কাটার নেশা হয়ে গিয়েছিল। তার স্ত্রী নয়নের এই ব্যাপারটা একদম পছন্দ ছিল না। সে চাইতো যেন যতীন দাস সৎ পথে থেকে পরিশ্রম করে পয়সা অর্জন করে, কিন্তু যতীন দাস তার স্ত্রীর কোনো কথাই শুনতো না। একদিন যতীন দাস লটারি টিকিট কেটে বাড়ি ফেরে, তখন সেটা দেখে নয়নী বলে, ফেরা হলো বাড়ি, সমস্ত টাকা লটারির পিছনে উড়িয়ে দিয়ে তুমি বুঝতে পারছো না এতে কারো কখনো ভালো হয় না। কিচ্ছুই জানে না, সারাদিন শুধু বক বক করতেই থাকে। আর শোন, দেখ কি হয়। আর যখন আমরা বড়লোক হয়ে যাবো আর তখন দেখবি আর কত ভালো লাগে এই লটারি। তখন আমি তোকে দেখবো। যা যা, তুই নিজের কাজ করতো। এইভাবে দিন কেটে যেতে থাকে, কিন্তু যতীনের কোনো লটারি টিকিটেই টাকা পড়ে না। এদিকে তার ভান্ডার প্রায় শেষ হয়ে গিয়েছে। এইসব কারণে নয়নের মনের দুঃখে দিন কাটাতো। একদিন নয়নীর ঘুম আসে না, তাই সে রাতে উঠে বাইরে আসে এবং একটি গাছের তলায় বসে সে খুব কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতে সে মনের দুঃখের কথা বলতে থাকে। কে জানি ও কবে বুঝবে এই লটারি টাকা যে আমাদের জীবনে বড় সর্বনাশ ডেকে নিয়ে আনছে। কোথায় যাব, কার কাছে যাব, কে আমাকে সাহায্য করবে? সেসব কথা গাছে বসে এক পেতনি শুনতে পায়। সে পেতনি খুবই দয়ালু ছিল। নয়নীকে এভাবে কাঁদতে দেখে তার মনে খুবই দয়ালু হয়। সে পরের দিনই যতীন দাসকে 1 কোটি টাকা জিতিয়ে দিল। যতীন দাস লটারি জিতার কারণে আনন্দে নাচতে থাকে। তারপর তার স্ত্রীকে বলে, কপাল খুলে গেল, তুই শুধু শুধু চিন্তা করছিস। আমি তো আগেই তোকে বলেছিলাম একদিন অবশ্যই লটারিতে টাকা পাবো। ঠিক আছে ঠিক আছে, টাকা ঘরে এসেছে, ঠিকঠাক খরচা করো। আর কিছু ভবিষ্যতের জন্য জমিয়ে রাখাটাই বুদ্ধিমানের কাজ হবে। চুপ করো তো, তোমার কথা মতো চললে আমার জীবনটাই তো শেষ হয়ে যাবে। তবে শোনো, এই পয়সা দিয়ে না আমি বড়কেল চাল দেখাবো, দেখো তুমি। যা করো তুমি, তবে কাজকর্ম তুমি ছেড়ো না, এইটুকু আমার উপর দয়া করো। এখন তো আমি পুরো রাজা, আমার কাছে কোনো তো টাকার অভাব নেই। তুই এসব ব্যাপারে নাক গলাবি না, বুঝলি? এখন আমি টাকা উড়াবো। যতীন মেকারের কাজ বন্ধ করে দিয়ে টাকার অহংকারে এদিকে ওদিকে ঘুরে বেড়াতে লাগলো। গ্রামবাসীরা তাকে তেমন গুরুত্ব দিত না যেমনটা সে চাইতো। একদিন সে অনেকগুলো সোনার হার পরে গ্রামের বাজারে এসে পৌঁছেছিল। আর সেই বাজারের পাশেই পটলার চায়ের দোকানের কাছে দাঁড়ালো। এই যতীন দাস, আমার দোকানের থেকে সরে যাও তো, একটু সাইডে দাঁড়াতো। দেখতে পারছো না দোকানে কত ভিড়? এ পটলা, তুই আমার উপর কথা বলিস? তুই এখনো জানিস না আমি কে? এক কথায় না, আমি তোর এই চায়ের পুরো দোকানটা কিনে নেব। জানি জানি, তুই এখন লটারি করে অনেক টাকা মালিক হয়েছিস। এই টাকার কোনো সম্মান আছে নাকি? সৎ পথে রোজগার করলে সবার কাছে এরকম সম্মান পাওয়া যায়। আরে তুই তো এই গ্রামের সাধারণ মেকারে আছিস, বুঝলি? পটলার কথা শুনে যতীন দাস রেগে মেগে সেখান থেকে চলে গেল। বাড়ি ফিরে যতীন দাস এমন কিছু একটা করতে হবে যেটা দেখে লোকই অবাক হয়ে যাবে। এমন একটা জিনিস চাই যেটা শুধুমাত্র আমার কাছেই আছে। এই সব ভেবে সে তার সমস্ত জমি জায়গা বিক্রি করে দিয়ে একটি রেশিম কিনলো। সে তার বাড়ি এবং বাকি গাড়িগুলো বিক্রি করে অনেক সোনা কিনলো এবং সব সোনা দিয়ে সে তার রেশিম কারকে সোনা দিয়ে বাঁধিয়ে দিল। তারপর সে সোনার রেশিম কারটা নিয়ে গোটা গ্রাম ঘুরে বেড়াতে লাগলো।
আশ্চর্য ব্যাপার এই যে গ্রামের কোনো লোক তার সোনার রেশমি কারের দিকে তাকালো না পর্যন্ত। এটা দেখে তো সে খুব অবাক হয়ে গেল। তারপর গাড়িটা বাজারের মাঝখানে নিয়ে গাড়ি থেকে নেমে খুব চেঁচাতে শুরু করলো। আরে কেউ আমার সোনার গাড়িটা দেখতে পাচ্ছিস না নাকি? পুরো খালি সোনা এটা। আরে জানিস এই গাড়িটার দাম কত? আর তোরা গাড়িটাকে পর্যন্ত দেখছিস না বটে। যতীনকে এভাবে চেঁচাতে দেখে বৃদ্ধ এত চেঁচাচ্ছ কেন? এই গাড়িটা আমাদের সোনার মনে হয়নি, মনে হচ্ছে এটাতে তুমি হলুদে রং করেছো। তুমি সোনার গাড়ি চালাবে কেউ ভাবতে পারিনি। তুমি রাগ করো না বাবা, তোমাকে একটা উপদেশ দিচ্ছি। তুমি ভালো কিছু কাজ করো, তারপর না হয় সোনার গাড়িতে চড়ো। মনির কাকার এইসব কথা শুনে যতীন তার সোনার রেশিং কার নিয়ে সেখান থেকে চলে যায়। যতীন তার সমস্ত টাকা সোনার রেশিং কার কিনে খরচ করে ফেলে। আবারও সে একটা মাটির বাড়িতে থাকতে শুরু করে। এই কারণে নয়নী মন খারাপ করতে শুরু করে। সেদিন সে বসে কাঁদছিল আর তার সামনে প্রকট হয় এক পেতনি। তোর বরকে আমি শিক্ষা দেব, ওর গাড়িকে আমি ভুতুড়ে রেশম কার করে দেব। তুই শুধু আমার কাণ্ড দেখতে থাক কি হয়। সে রাতে যতীন তার গাড়ি স্টার্ট হওয়ার আওয়াজ শুনতে পায়। যখন সে বাইরে আসে তখন সে দেখতে পায় তার রেসিং কার গাড়ি নিজে নিজে স্টার্ট হয়ে গেছে। আর কিছু দূর যাওয়া মাত্রই সেই গাড়িটা অদৃশ্য হয়ে যায়। সেটা দেখে তো যতীন চেঁচাতে শুরু করে, আমার সব চলে গেল রে। যতীন দাসের গলার আওয়াজ পেয়ে তার স্ত্রী নয়নী বাইরে এসে দেখে যে তার স্বামী খুব কান্নাকাটি করছে বসে। কি হলো গো? আমার সোনার রেশিং কার কোথায় উধাও হয়ে গেল, আমার বরবাদ হয়ে গেল। ভালোই হয়েছে, নিজের কাজের দিকে এবার মন দাও, অনেক হয়েছে। যতীন নয়নের কোনো কথায় উত্তর দিল না, শুধুই কাঁদতে থাকলো। পরের দিন থেকে নিজের দোকানে গিয়ে পুনরায় নিজের কাজ করতে শুরু করলো। পেতনি কিন্তু নয়নকে লটারির সমস্ত টাকা ফিরিয়ে দিয়ে বলল, খুবই ভালো, খুবই পরিশ্রমী, তুই নিজের বরকে খুবই ভালো করে বোঝা। এই সব টাকা আজ থেকে তোর, আমি নিজে থেকে দিচ্ছি। নিজের ভালো থাকার সাথে গরিব লোকদের সাহায্য করবি, আমি তোকে সব সময় সাহায্য করব। মনে রাখিস, নিজের বরকে কথা বলবি না, ভূতের রেশিং কারের কথা গোপন রাখবি। পেতনির কথা শুনে নয়নী আবেগপূর্ণ হয়ে পেতনিকে নয়নী প্রণাম করে। তখন পেতনিকে বলে, প্রথমবার কেউ আমাকে দয়ালু করলো, সারাটা জীবন আমি তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। ও কোনোদিনও জানতে পারবে না যে সমস্ত টাকা ওরই লটারি। পরের দিন নয়নী যতীনকে সব টাকা দেখায় আর বলে যে আমার পাতানো বোন জমি জায়গা বিক্রি করে সন্ন্যাস নিয়ে নিয়েছে, সব টাকা আমাকে দিয়ে দিয়েছে। তুমি যে রেশন কার্ডের ব্যাপারে এত মগ্ন ছিলে যে কিছুই টের পাওনি। দিদি তো এসেছিল। এ সব টাকা পেয়ে যতীন দাসের চোখে জল এসে যায়। তারপর সে স্ত্রীকে বলে, কিছুদিন আমার কাছে পয়সা ছিল, ওই সোনার গাড়িটা ভুতুড়ে হয়ে আমি সব কিছু হারালাম। এবার প্রভু তোমাকে দিয়েছে, সামলে রেখো। যা হয়েছে সবকিছু ভুলে যাও, চলো আবার নতুন করে শুরু করি। যতীন আর নয়নী আবারও বাল্য বাড়ি আর নতুন কার কিনে ফেললো। তারা গ্রাম লোকেদের সাহায্য করতে শুরু করলো। তারপর গ্রামবাসীরা যতীন দাস ও নয়নীকে সম্মান করতে শুরু করলো। তারপর তারা আনন্দের সাথে বসবাস করতে শুরু করলো। এই বেলতলায় গ্রামের লোকেরা আসতে ভয় করে, সেখানে কি না এই দুটো চুনোপুঁটি বেল গাছের উপর তেল ঝুড়ছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। বৈশাখের গরমে প্রায়শই ওঠে কালবৈশাখী ঝড়। এমনই এক সন্ধ্যায় কালবৈশাখী ঝড়ে ধুপধাপ করে আম পড়ছে। এদিকে রান্নাঘরে তখন, ও
উজ্জ্বল, মিষ্টি, এবার তোরা টিভিটা বন্ধ করে পড়তে বস। এই হয়েছে, সারাদিন খালি টিভি আর মোবাইল। বাইরে ঝড় উঠেছে, কোথায় গিয়ে আম কুড়োবে তা না। তখনই তার বাবা অফিস থেকে বাড়ি ফিরে আসে, আর হঠাৎ করে কারেন্ট চলে যায়। যা, লোডশেডিং হয়ে গেল। আমি এখন কিভাবে কার্টুন দেখবো? হ্যাঁ, মোবাইলে তো চার্জ শেষ, এখন আমি গেমও খেলতে পারবো না। তখনই মোহিনী মোমবাতি জ্বালিয়ে নিয়ে সেখানে আসে। আজকালকার ছেলে মেয়েরা টিভি আর মোবাইল কিছুই বোঝে না। আর আমাদের কালে আমরা ঝড় উঠলে আম কুড়োতে চলে যেতাম। আর সন্ধ্যেবেলা কি মজা, কারেন্ট গেলে দাদুর কাছে ভূতের গল্প শুনতাম। তোমরাও তো আমাদের গল্প শোনাও না। তুমি সারাদিন অফিসে থাকো আর মা ঘরের কাজ করে। চলো না বাবা, আজকে তুমি আমাদের গল্প শোনাবে। এরপর মোহন জামা কাপড় ছেড়ে ছেলে মেয়েকে নিয়ে উঠানে গিয়ে বসে। কমলি আম তেল দিয়ে মুড়ি মেখে চা করে নিয়ে সেখানে আসে। তাহলে শোনাও না বাবা, আজকে একটা ভূতের গল্প করে শোনাও না। তখন ঝোড়ো হাওয়া কিছুটা কমেছে। মোহন উঠানে বসে তাদের গল্প শোনাতে থাকে। আমি তখন অনেক ছোট, স্কুলের গরম ছুটি পড়তেই মায়ের সাথে যেতাম মামার বাড়ি। আর আমার মামার বাড়িতে ছিল গলা ভরা ধান, গোয়াল ভর্তি গরু, পুকুর ভরা মাছ, আর বাড়ির উঠানে ছিল মস্ত বড় একটা তেঁতুল গাছ। মামার বাড়িতে আমার জুটি ছিল মামাতো ভাই রনি। দিদিমা আমাদের বারবার বলতেন, শোন বাবা, তোরা সারাদিন বাড়ির ভেতরে খেলবি, বাইরে কোথাও যাবি না, পুকুর পাড়ও যাবি না। আর খবরদার, ওই গ্রামের পাশে বেলতলাতেই মোটেও যাবি না। মোহন, তোর বাবা কটা দিনের জন্য তোকে এখানে রেখে গিয়েছে। দাদু দিদার কথা শুনবি বাবা। শুধু আমি আর আমার মামাতো ভাই ছিল খুবই ডান পিটে। ওই বেলতলাটা যেন আমাদের কেমন যেন টানতো। একদিন দুপুরবেলায়, শুনবে নরেশ, দুপুরবেলায় সবাই এখন ঘুমাচ্ছে, আমরা দুপুরবেলা গিয়ে বেল পেরে নিয়ে আসি। বেলের শরবত করে খাওয়া যাবে। মা দিদা জানলে তোকে আমাকে খুব বকবে। কিচ্ছু হবে না, তুই চল না, আমি তো আছি। এরপর তারা দুই ভাই মিলে ওই বেলতলার দিকে যায়। এ কি রে, এখানে তুই একটাও বেল পড়ে নেই। চল আমরা গিয়ে দুজনে ঢিল মারি। তারপর তারা দুই ভাই মিলে ঢিল ছুঁড়ে বেল পাড়তে থাকে। আর সেই ঢিল গিয়ে লাগে বেল গাছে বসে থাকা শাকচুন্নির গায়ে। ওরে বাবারে, মরে গেলাম রে। এমন করে কি ঢিল ছুঁড়ে মারলো দেখি তো। শাকচুন্নি তখন নিচের দিকে তাকিয়ে বলে, ও বাবা, এই তো দেখছি দুটোর জন্য পড়ি। বেটাদের এত সাহস! এখানে গ্রামের লোক আসতে ভয় পায়, সেখানে কিনা এই দুটো চুনোপুটি বেল গাছে আমার ঢিল মারছে। দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। দাঁড়াতে হবে। চল ভাই নরেশ, এবার আমরা ফিরে যাই, এখানে তো একটাও বেল পড়লো না। ঠিক তখনই শাকচুন্নি একটা গাছ থেকে পাকাবে আরো কিছু যেন একটা ফেলে নিচে। ওই দেখ, ওই তো একটা বেল পড়লো রে। নরেশ ছুটে গিয়ে বেলটা কুড়োয়। সে দেখে একটা আংটি পড়ে রয়েছে। নরেশ একটু অবাক হয়, কিন্তু সে আংটিটা তুলে নিজের আঙ্গুলে পরে নেয়। তারপর নরেশ, এবার তাড়াতাড়ি করে বাড়ি চল, এই ভেলে শরবত করে আমরা দুজন খাবো। তারা দু ভাই বাড়ি ফিরে আসে। এরপর ধীরে ধীরে সন্ধ্যা হয়ে যায়। নরেশের আচরণে অদ্ভুত আচরণ লক্ষ্য করা যায়। রাতে যখন তারা খেতে বসে, ভাত দাও, আমার ভাত দাও, মাংস দাও, আমার মাংস দাও, আমার আরো মাংস দাও। কতদিন আমি কিছু খাইনি, আমার খুব খিদে পেয়েছে। তার মা তাকে ভাত দিয়ে যায়, আর নরেশ সেগুলোকে গোগ্রাসে খেতে থাকে।
আর এই দেখে নরেশের মা তার শাশুড়িকে বলে, কি হলো আমার ছেলেটা? ও এমন করে খাচ্ছে কেন? ও কোনোদিন এত ভাত খায় না। ও কিছু না বৌমা, ছেলে মানুষ, মাংসটা বোধহয় ভালো লেগেছে তাই এত ভাত খাচ্ছে। তুমি ওকে আরো ভাত দাও। এর পরের দিন সকাল থেকে নরেশ আরো অদ্ভুত রকমের আচরণ করতে থাকে। সব জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়, সকলকে কামড়ে দিতে যায়, আবার কখনো জোরে জোরে নিজের মাথা নিজেই ঠুকতে থাকে। আর রাত নামলে আসে তার ঘুম জ্বর। ডাক্তার বাবু, আমার ছেলেটা ভালো হয়ে যাবে তো? ও এমন করছে কেন? কিছুই তো বুঝতে পারছি না, তবে নারী সাধারণ মানুষ থেকে দ্রুত বেগে চলছে, এটা ভালো লক্ষণ নয়। এদিকে মিষ্টি উজ্জ্বল এক মনে গল্প শুনতে থাকে। মোহন গল্প বলতে বলতে কিছুটা থামে। বাবা, তারপর নলের কাপড় কি হলো? তারপরেই তো ঘটে আসল ঘটনা। একদিন রাতে নরেশ আর আমি শুয়ে আছি ঘরে, তখন নিশুতি গভীর রাত। আমি টের পাই নরেশ ঘর থেকে উঠে গেল। আমি ওর পিছু পিছু যাই, আর যা গিয়ে দেখি তাতে আমার হাড় হিম হয়ে যায়। দেখি নরেশ উঠানের তেঁতুল গাছে বসে পা দোলাচ্ছে, আর তার হাত লম্বা করে বাড়িয়ে পুকুর থেকে মাছ ধরে সেই মাছ কাঁচা চিবিয়ে খাচ্ছে। কতদিন তো আমি মানুষের শরীরে ঢুকেছি, আমি তো এত সহজে বেরোবো না। যতদিন এই ছেলেটা ওর হাতে আংটিটা পরে থাকবে, ততদিন আমি ওর কাছে ভর করে থাকবো। আর আমি রোজ মাংস, গন্ডা গন্ডা মিঠাই খাবো। এর পরের দিন সকালে আমি মামা, মামি, দিদিমাকে সব কথা খুলে বলি। তারপর তারা দৌড়ে গায় সেই তেঁতুল গাছের কাছে। সেখানে মাছের মাথা আর কাঁটা পড়ে রয়েছে। এখন কি হবে? এই শাকচুনির হাত থেকে আমার ছেলেটাকে কে বাঁচাবে? চিন্তা করো না বৌমা, আমি আজ বাড়িতেই তান্ত্রিক ডেকে যোগ্য করার ব্যবস্থা করছি। এরপর সন্ধ্যেবেলা তান্ত্রিককে ডেকে যজ্ঞ শুরু করা হয়। ওম গ্রিং গ্রিং চট, ওম গ্রিং গ্রিং চট। তান্ত্রিক যজ্ঞে যতবার আহুতি দেয়, নরেশের পাগলামি ততই বেড়ে যায়। মামা আর মাম্মি তাকে শক্ত করে ধরে থাকে। ছেড়ে দে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে বলছি। আমি যাব না, আমি কোথাও যাব না। বলছি, নাহলে তোকে আমি। তান্ত্রিক যজ্ঞে আহুতি দিতে থাকে, আর আমি সেই সময় নরেশের হাত থেকে আংটিটা খুলে যজ্ঞের আগুনে ফেলে দেই। আর সাথে সাথেই শাকচুনি সেখানে প্রকট হয়। তারপর সেই শাকচুনি গলে পুড়ে ভস্ম হয়ে যায়। এদিকে উজ্জ্বল মিষ্টি এক মনে গল্প শুনতে থাকে। তারপর মিষ্টি বলে, তারপর আবার কি হলো? সেই বেলগাছ শাকচুনি মুক্ত হয়ে গেল। এরপর থেকে মামা বাড়ি যতবার যেতাম, ওই বেল গাছ থেকে ততবার বেল পেরে শরবত করে খেতাম। এরপর কারেন্ট চলে আসে। তখন মোহিনী বলে, এই অনেক হয়েছে গল্প করা, কারেন্ট চলে এসেছে, এবার যা পড়তে বস। উজ্জ্বল, মিষ্টি, জোরে জোরে পড়বি কিন্তু, আমি যেন রান্নাঘর থেকে শুনতে পাই। তারপর তারা দুই ভাই বোন ঘরে গিয়ে পড়তে শুরু করে। ঠিক তখনই ছাদের উপর কারো যেন চলার আওয়াজ শুনতে পায়। ওদিকে তাদের বাড়ির ছাদে দেখা যায় একটা ভয়ঙ্কর ডাইনি।
আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা, সকলে ভালো থাকুন।